গত পার্টের শেষে আমরা দেখেছি কিম সান 10 বছর পর ইঞ্জুকে নিজের মনের কথা বলেছে। বদলে গিয়েছে ইঞ্জুর কাছে অনেকগুলো সম্পর্কের সমীকরণ। তো এবার আমরা এই পর্বে দেখব ইঞ্জুর কি রিয়েকশন হবে, সে সত্যি কিম সানকে অ্যাকসেপ্ট করবে কি না, আর তাদের ফ্যামিলিরই বা কি রিয়েকশন হবে এই ব্যাপারটা জানার পর। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমরা দেখতে পাই কিম সান ইঞ্জুকে আটকিয়ে বলে, তুমি যেও না, কারণ আমি তোমাকে অনেক পছন্দ করি। তারপরে ইঞ্জু নার্ভাস ফিল করে আর বলে, হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু ভাইয়ের মতো। আর বাবা আঙ্কেলও তোমাকে পছন্দ করেন, আমরা সবাই তো তোমাকে পছন্দ করি। তারপর কিমসান ইঞ্জুকে বলে, তুমি জানো তো আমি তোমাকে কি বলতে যাচ্ছি। এ কথাটা বলে সে সেখান থেকে চলে যায়। তারপর ইঞ্জু শপে আসে আর বারবার কিমসানের বলা কথাগুলো ভাবতে থাকে। আর এসব ভাবতে ভাবতে সে একের পর এক বিয়ার নিতে থাকে। পরে সে অনেকগুলো বিয়ার কিনে বাড়িতে চলে আসে। বাড়ি এসে পার্কে দেখে খাবার খেতে। পার্ক ইঞ্জুকে বলে, তুমি ডিনার করতে যাওনি। ইঞ্জুর এসব কথায় খুব মন খারাপ হয় আর সে কোনো রিপ্লাই করে না। তারপর পার্ক ইঞ্জুকে বলে, তুমি কেন এত বিয়ার কিনে নিয়ে আসলে। এর উত্তরে ইঞ্জু বলে, এসব নিয়ে এসেছি ওই কিমসানের কারণেই। অন্যদিকে আমরা কিমসানকে দেখি যে একটা ফ্যামিলি গ্রুপ ফটো দেখছিল। সেখানে সে ইঞ্জুকে দেখে নিজে নিজে হাসে। তারপর আমরা পরের দিনের সিন দেখি যেখানে পার্ক ইঞ্জুকে বলে, আজকে তো তোমার স্টোরে তাড়াতাড়ি যাওয়ার কথা, তাই না। তারপর ইঞ্জু কিছু বাহানা বানিয়ে ওইখান থেকে চলে যেতে চায়, কিন্তু পার্ক ইঞ্জুকে আজকে বলে, আমি দেখেছি গতকাল থেকে তুমি অদ্ভুত আচরণ করছো, তোমার কি হয়েছে। তারপর ইঞ্জু কিছু বাহানা বানিয়ে ওইখান থেকেও পার্কে নিয়ে চলে যায়। এরপর ইঞ্জু আর পার্ক যখন লিফটের সামনে আসে তখন ওইখানে কিমসানকে দাঁড়িয়ে দেখে। ইঞ্জু কিমসানকে দেখেই একটা রুমে ঢুকে পড়ে। তারপর পার্ক আর কিমসান লিফটের মধ্যে কথা বলছিল। কিমসান পার্ককে বলে, গতকাল কি ইঞ্জুর স্পেশাল কিছু হয়েছিল। তখন পার্ক বলে, হ্যাঁ কিছু তো একটা হয়েছে, কাল ইঞ্জু ডেট থেকে আসতেই ভুলে গেছে আর অনেক গিফট নিয়ে আসে। তারপর এসব শুনে কিমসান হাসে। কিমসানের হাসি দেখে পার্ক ওই দিনের কথা মনে করে যেদিন ইঞ্জু পার্ককে বলেছিল বিয়ার কিনে এনেছে কিমসানের কারণেই। পার্ক কিমসানকে জিজ্ঞেস করে, তুমি ইঞ্জুকে গতকাল ডেটে যেতে মানা করেছিলে তাই না, কিন্তু ওই ছেলেটা ভালো ছিল তো। তারপর পার্ক কিমসানকে আরো বলে, আচ্ছা তুমি কি ইঞ্জুকে পছন্দ করো। পার্ক কিমসানের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারে যে কিমসান ইঞ্জুকে পছন্দ করে। অন্যদিকে আমরা মিস্টার চয় আর মিস্টার দে কে দেখি, যেখানে চয়ের খুশি দেখে মিস্টার দে বলে, তুমি তো খুশি কেন। মিস্টার চয় বলে, আমাদের বাচ্চাদের জন্য। এবার মিস্টার দে বলে, ওরা তো আমাদের সাথেই নেই এখন। মিস্টার চয় বলে, কিন্তু তাতে কি হয়েছে, ওরা তো আমাদের পাশের সিটিতেই থাকে। তারপর অন্যদিকে দেখা যায় কিমসানের ফোনে তার মায়ের কল আসে, কিন্তু সে তার রিসিভই করে না। এরপর এখানে জুহন আসে, এসে কিমসানকে বলে, আমি শুনেছি ইঞ্জু আরেকটা ছেলের সাথে ডেটে যায়নি, তুমি কি জানো সেটা। কিমসান বলে, হ্যাঁ আমি খুব ভালো করেই জানি। জুহন বলে, আমার মনে হচ্ছে ইঞ্জু আমাকে পছন্দ করে তাই ডেটে যায়নি। কিমসান বলে, একটা কথা শুনে রাখো, ইঞ্জু যে কারণে ডেটে না গিয়ে থাক না কেন, অন্তত সে তোমাকে পছন্দ করে না, তাই পরের বার থেকে তার কথা মাথায় আনবে না, এক হাত দূরে থাকবে তার থেকে, বুঝলে। জুহন তো বুঝতে পারে না কিমসান তার কথায় এত হাইপার কেন হলো। অন্যদিকে ইঞ্জু তার বেকারিতে ছিল, তখন সে বারবার নিজের মোবাইল চেক করে যে কিমসান তাকে কোনো কল অথবা মেসেজ করলো কিনা, কিন্তু কিমসান তো কিছুই দেয়নি। ইঞ্জু তখন বলে, কিমসান আমার সাথে এরকম কিভাবে করছে, আমি তাকে সকালে ইগনোর করেছি, তাহলে কেন করেছি সেটা জিজ্ঞেস করে মেসেজ করলো না কেন, আমি বা কেন এত অপেক্ষা করছি তার মেসেজের জন্য, কিছু আমার মাথায় আসছে না। এদিকে হাইজন আর মিস্টার চইকে মিস নিম বলে, তোমার উচিত ইঞ্জুর বিয়ে দিয়ে দেওয়া, কারণ তারা এখন বড় হয়েছে, তাই তুমি চলে গেলে ইঞ্জুর কে খেয়াল রাখবে। মিস্টার চই বলে, আমার যদি কিছু হয়েও যায় তাহলেও তো ইঞ্জুর খেয়াল রাখার জন্য কিমসান আর হাইজন আছেই। তো এরা যখন এসব কথা বলছিল তখন হাইজনের কাছে একটা কল আসে আর তাকে বলা হয় যদি সে ট্যাক্স ডিডাকশন অ্যাপ্লাই করতে চায় তাহলে তার মিস্টার চইয়ের সাথে ফ্যামিলি হওয়ার প্রুফ দেখাতে হবে। এবার হাইজন তো বুঝতে পারে না এটা কিভাবে সে করবে। কিমসান যে সারাদিন ইমার্জেন্সি পেশেন্ট দেখার পর যখন একটু ফ্রি হয় তখনই সে ইঞ্জুকে কল করে। কিমসান ইঞ্জুকে বলে, তুমি কি খাবার খেয়েছো। ইঞ্জু বলে, হ্যাঁ আমি তো খেয়েছি। কিমসান বলে, আঙ্কেল চান কাল যেন আমরা তিনজন ওনার সাথে একসাথে বসে খাবার খাই। ইঞ্জুতে কিমসানের কোনো কথাই স্বাভাবিকভাবে নিতে পারছিল না, কারণ তার বারবার মনে পড়ছিল কিমসানের করা প্রপোজালের কথা। তাই সে তাড়াহুড়া করে বলে, কিন্তু আমি কাল একেবারে ফ্রি না, আমার কাছে অনেকগুলো কাজ আছে।
পার্ক সেখানে বসেই দেখছিল ইঞ্জু কত নার্ভাস হয়ে কথা বলছে কিমসানের সাথে। আর এটা দেখেই তার আইডিয়া হয়ে যায় কিমসান কিছু তো বলেছে তাকে। তাই পার্ক ইঞ্জুকে বলে, তোমার আর কিমসানের মধ্যে কি কিছু হয়েছে? দেখো, আগেই বলে রাখছি, আমার সাথে মিথ্যা বলার চেষ্টা করবে না, কারণ আমি মানুষের মিথ্যা কথা খুব সহজেই ধরতে পারি। তাই সত্যি সত্যি বলো কি হয়েছে। তো এবার ইঞ্জুও তাকে বলে দেয় যে কিমসান তাকে প্রপোজ করেছে। এখন সে এই ধামাকাটা ডাইজেস্টই করতে পারছিল না, তাই ফেস করলেই তার মনে এক অদ্ভুতভাবে হার্টবিট বেড়ে যাচ্ছে। কিছু বুঝতে পারছে না কি হচ্ছে এসব তার সাথে। পার্ক এসব শুনে শুধু হাসে আর কিছু আপাতত তাকে বলেই না। তো পরদিন ইঞ্জু অনেক সাহস করে লাঞ্চে আসার জন্য নিজেকে মানিয়ে নেয়। তবে বাড়ি আসার পর সে বুঝতে পারছিল না রুমে যাবে নাকি সিঁড়ি থেকেই ফিরে যাবে, আর গেলে কিমসানকে কিভাবে ফেস করবে, স্বাভাবিক কিভাবে থাকবে। এসব ভাবতে ভাবতেই সেখানে কিমসান আর হাইজুন চলে আসে। তো এবার ইঞ্জু নর্মাল থাকার চেষ্টা করতে গিয়ে সুজা অপ্পা অপ্পা বলে হাত ধরে কিমসান আর হাইজুনের, আর তাদেরকে সে টেনে টুনে নিয়ে আসে ভেতরে। কিমসান তো বেশ বুঝতে পারে ইঞ্জু এসব ইচ্ছে করেই করছে। তারপর খাবার খেতে বসেও ইঞ্জু বারবার অপ্পা অপ্পা করে বোঝাতে চাইছিল কিমসান আর তার মধ্যে কিছুই হয়নি, সব আগের মতোই আছে। হাইজুন ও ইঞ্জুর এরকম আচরণে একটু শকড হয়। তবে কিমসান তো সব বুঝতে পারে। সে খেয়াল করে ইঞ্জুর বাম হাতের মধ্যে কিছু একটা নিয়ে পেইন হচ্ছে, কিন্তু সে এটা সবার থেকে লুকিয়ে রাখছে। তো এবার এইসব কথার মধ্যে হঠাৎ করে হাইজুন সিরিয়াস হয়ে বলে, আমার আপনাদের সবাইকে কিছু বলার আছে। তারপর সে ইঞ্জুর হাত ধরে বলে, ইঞ্জু চলো আমরা বিয়ে করে নিই। তো এবার বাকিদের কি রিয়েকশন আসতে পারে তা আপনারা নিজেরাই দেখে নিন। আমার কাছে এখানে সবচেয়ে মজার রিয়েকশন লেগেছে মিস্টার চয় এবং কিমসানের। ইঞ্জু এটা শুনে বলে, দূর মাথা খারাপ, আমার থেকে দূর হোক। হাইজুন বলে, আর আপনারা সবাই এমন উইয়ার্ড রিয়েকশন কেন দিচ্ছেন? ইঞ্জু, তুমিই তো বলেছিলে আমাদের সবার এক ফ্যামিলি হয়ে যাওয়া উচিত, তাহলে তুমি আর আমি বিয়ে করলে তো এক ফ্যামিলি এক সারনেমের হয়েই যাব। ইঞ্জি বলে, এর থেকে ভালো তুমি আঙ্কেল আর বাবাকে অ্যাডপশনের জন্য রাজি করাও, তাও আমার পেছনে পড়ার প্রয়োজন নেই তোমার। তো এইসব কথা হাইজুনও অনেক কথা শুনিয়ে দেয়। তারপর তারা সবাই এটাকে মজার ছলেই উড়িয়ে নেয়। এরপর ইঞ্জু যখন ছাদে বসেছিল তখন সেখানে কিমসান এসে বলে, তোমার হাইজিনের কথা সিরিয়াস ভাবার দরকার নেই। সে তো কিছু না ভেবেই বলে দেয়। ইঞ্জু বলে, হ্যাঁ, আমি তো তোমার কথাও সিরিয়াস ভাবে নেইনি। আর তোমার হয়তো মনে আছে আমি ছোটবেলায় তোমাকে বলেছিলাম বড় হয়ে তোমাকে আমি বিয়ে করব। আসলে তখন আমি আমার জীবনে তোমাকে ছাড়া ইমাজিন করতে পারতাম না। তাই আমার কথা তুমি সিরিয়াসলি নিও না, আর আমিও তোমার গতকাল বলা কথা সিরিয়াসলি নিব না। এই কথা বলে ইঞ্জু চলে যাচ্ছিল। তবে হাইজুন তাকে আটকে বলে, তাহলে তুমি সত্যি ভুলে যাও যে আমাদের দেখা ছোটবেলায় হয়েছিল, বরং তুমি এটা ভেবে নাও আমাদের দেখা এখন হয়েছে, যে কিমসান শুরু থেকেই তোমাকে পছন্দ করে। আমাকে অন্তত এই একটা সুযোগ তো দিতেই পারো। হয়তো তুমি জানো না, আমার জন্য আমার সম্পূর্ণ দুনিয়াটাই তুমি। এই কথা বলে কিমসান চলে যায়। ইঞ্জু আবারও মারাত্মক নার্ভাস হয়ে যায়। সেই সাথে কিমসানের তো নিঃশ্বাসই ভারী হয়ে আসে। তারপর কিমসান আর হাইজুন গাড়ি দিয়ে যাচ্ছিল, তখন কিমসান হাইজুনকে বলে, এসব কি ছিল? তুমি বিয়ের কথা কেন বলেছিলে? হাইজুন বলে, তাহলে আমি আর কি করব? আমি এখানে যখনই আসি তখন আমার কাছে অদ্ভুত লাগে, কারণ আমার কোনো আত্মীয় নেই। তোমার তো বাবা থাকেন, এখানে তুমি চাইলেই আসতে পারো, কিন্তু আমি আসার সময় ভাবি কোন সম্পর্কের নামে সেখানে আমি যাব। তাই যদি আমি তাকে বিয়ে করি তাহলে আমাদের ফ্যামিলি সম্পর্ক হয়ে যেত। কিমসান বলে, আমি তোমার কে হই? হাইজন বলে, তুমি আমার ছোট ভাই হও আর আমার বন্ধু হও। কিমসান বলে, তাহলে আমার সাথে দেখা করতেও কি তোমার কোনো অন্য সম্পর্কের প্রয়োজন আছে? এই কথা শোনার পর হাইজন হেসে দেয় আর বুঝতে পারে ইউনজুর সাথে বিয়ের ভাবনা একটা স্টুপিড আইডিয়া ছিল। তারপর মিস্টার ডেকে রিন কল করে বলে, কিমসান নিজের ভ্যাকেশনে গিয়েছে, তবে তাকে তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ সুহি এখনো ছোট, সে এত বড় বড় দায়িত্ব পালন করতে পারবে না। মিস্টার দে বুঝতে পারে রিন এখন পর্যন্ত কিমসানকেই ব্লেম করে যাচ্ছে, তাকেই দায়িত্বহীন প্রমাণ করতে ব্যস্ত সে। এবার মিস্টার চয় এবং ইনজু এসব জানার পর বুঝতে পারে কিমসান তাদের থেকে কিছু তো লুকিয়ে রাখছে, কারণ কিমসান বলেছে একেবারে এখানে এসেছে আর ফিরবে না সিওল। তাহলে নিশ্চয় তার মায়ের সাথে তার কোনো ঝামেলা হয়েছে, আর এইসব সে তাদেরকে বলছে না কোনো কারণে। মিস্টার চো ইঞ্জুকে একটা স্পেশাল টি দিয়ে বলে, তুমি এটা কিমসানকে দিয়ে দিও, আর সে এখন খুব একা, তাই তাকে সবসময় সাপোর্ট করো। তবে তাকে এই ব্যাপারে কিছু জিজ্ঞেস করবে না, হয়তো সে এখন কিছু বলতে চাইছে না। ইঞ্জু এবার সারা রাস্তা যায় এটা ভেবেই যে কিমসান এখনও তার থেকে নিজের সব কষ্ট আড়াল করে যাচ্ছে, না জানি তার মানসিক অবস্থা এখন কিরকম আছে। এদিকে সত্যি সত্যি কিমসানের মানসিক অবস্থার ব্যান বেজে আছে।
তার মা তাকে এই 10 বছর পর্যন্ত তেজপাতা করে ছেড়ে দিয়েছে, তাকে এতই মানসিকভাবে বিপর্যস্ত করেছে যে এখন তাকে ঘুমানোর জন্য রেগুলার স্লিপিং পিলস নিতে হয়। এবার ইঞ্জু রুমে আসার পর কিমসান তাকে দেখতে আসে, কারণ তাকে দেখলে সে একটু রিফ্রেশ ফিল করে। ইঞ্জু বাইরে এসেই সেই টিটা দিয়ে বলে, তুমি ঠিক আছো তো? কিমসান বলে, হ্যাঁ আমি তো ঠিক আছি, কিন্তু তুমি আমাকে নিয়ে তো চিন্তা করছো কেন? ইঞ্জু বলে, না, বাবা আঙ্কেলও করছিল তাই জিজ্ঞেস করেছি। কিমসান বলে, আমি আরো ভালো হয়ে যাব যদি তুমি আমাকে সেই চান্সটা দিয়ে দাও যা আমি বলেছিলাম। এটা বলে কিমসান স্মাইল করে সেখান থেকে চলে যায়। ইঞ্জু রুমে এসে আয়না নিজেকে দেখে বেশ ইম্বারেসড ফিল করে আর বলে, ইস, আমার চুলের এরকম অবস্থা করে তার সামনে ছিলাম। এরপর আবার ইঞ্জু নিজেকে নর্মাল করে বলে, ধুর, তাতে কি, সে তো আমাকে ছোটবেলা থেকে এত উইয়ার্ড পরিস্থিতিও দেখেছে, তাহলে আজ দেখলে কি এমন হবে? আমি কেন বা এত কিছু ভাবছি? সে তো বাইরের কেউ না, অদ্ভুত ব্যাপার। আমি এবার সত্যি সত্যি পাগল হয়ে যাবো এসব ভাবতে ভাবতে। তো পরদিন ইঞ্জু বেকারিতে বসেছিল হাইজুন আর তার ফ্রেন্ড। হাইজুনের ফ্রেন্ড দিও বলে, তুমি আর ইঞ্জু তো সত্যিকারের ভাই বোন না, তাহলে বিয়ের কথা বলে থাকলেও খারাপ কি বলেছ? হাইজুন বলে, আরে না, আমি এটা কথায় কথায় বলেছি, আমি তো তাকে একটু ওইভাবে পছন্দ করি না। দিও বলে, তাহলে তুমি একবার তাকে ইমাজিন করে দেখো নিজের গার্লফ্রেন্ড হিসেবে, দেখো তাকে পছন্দ করে কিনা। হাইজুন বলে, আরে না, কখনোই না। তারপরও দিও তাকে এতবারই ইনসিস্ট করে যে তাকে চোখ বন্ধ করে কল্পনা করতেই হয় ইঞ্জুকে। তবে হাইজিন এতই ডিপলি ইঞ্জুকে ইমাজিন করে যে নিজেই নিজের স্বপ্নকে দেখে ভয়ঙ্করভাবে চিৎকার করে ওঠে। তখনই বাস্তবে ইঞ্জু হাইজিনের হাত ধরে বলে, চলো আমরা বিয়ে করে নিই। হাইজিন হাত ছাড়িয়ে বলে, দূর হও, কি বলছো এসব? তোমার মাথা ঠিক আছে তো? এটা সম্ভব না। ইঞ্জু বলে, কেন সম্ভব না? একটু আগেও তো তুমি আমাকে ইমাজিন করে খুব মজা নিচ্ছিলে। তোমরা কি ভেবেছো তোমাদের কথা আমি শুনতে পাইনি? এত জোরে জোরে কথা বলেছো যে পুরো বেকারির দেয়ালে দেয়ালে চলে গিয়েছে। হাইজুন তার এই আচরণের জন্য সরি বলে আর খুব লজ্জিত হয়ে পড়ে। ইঞ্জুই সরির ফায়দা তুলে বলে, তুমি যে ক্রাইম করেছো তার পানিশমেন্ট তোমাকে পেতেই হবে, তাই সারা বেকারি তুমি ক্লিন করবে। এবার সত্যি সত্যি হাইজুনকে দিয়ে ইঞ্জু সব কাজ করায়। পরে ইঞ্জু হাইজুনকে বলে, দেখো, বাবা সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসেন, বলতে গেলে আমার থেকেও বেশি, তাই তুমি কখনো বাবাকে ছেড়ে যেও না। আমি রেগে বলেছি যে আমি ফ্যামিলি না, কিন্তু সেটা মন থেকে বলিনি। তুমি যে আমাকে ছেড়ে গিয়েছিলে সেই রাগ থেকে আমি বলেছি, তাই প্লিজ এসব বাদ দাও আর সত্যি ফ্যামিলি হয়ে থেকে যাও। তারপর তারা আবারও ভাই বোনের মতন হয়ে যায় আর এখানে দুজন খুব মজা করে। তো পরদিন কিমসান তার বাবার সাথে কথা বলে আসার সময় দেখে মিস্টার চোয়ের কোমরে পেইন হচ্ছে, তাই তাকে সে বলে আগামীকাল হসপিটালে এসে চেক আপ করাতে। তো এরপর মিস্টার চোয়কে নিয়ে হসপিটাল আসে ইঞ্জু। ইঞ্জু মিস্টার চোয়ের চেক আপ করানোর পর কিমসান ইঞ্জুকে নিয়ে আসে একটা কেবিনে, কারণ সেদিন সে দেখেছে ইঞ্জুর হাতের কবজিতে পেইন হচ্ছে। ইঞ্জু বলে, তুমি কিভাবে জানো আমার হাতে পেইন? কিমসান ইঞ্জুর হাতে ট্রিটমেন্ট করছিল আর বলছিল, আমরা যার জন্য কেয়ার করি তার ভালো মন্দ সব সহজেই চোখে পড়ে যায়, আর তোমার কিছু হবে সেটা আমি জানবো না, এটা আবার কখন হয়েছে নাকি? তো আজ প্রথমবার হয়তো ইঞ্জু কিমসানকে নিজের বয়ফ্রেন্ডের মতো ইমপ্রেস হয়ে তাকিয়ে দেখে। আর ইঞ্জু বুঝতে পারে যে তার হার্টবিটও ফাস্ট হয়ে যাচ্ছে, আর সে বুঝে যায় কিমসান একা নয়, বরং সেও তাকে তার চেয়েও বেশি ভালোবাসে। এরপর ইঞ্জু বাইরে এসে দেখে কিমসানের সাথে দুহি হেলে দুলে কথা বলছে, যা দেখে ইঞ্জু নিজে থেকে জেলাস ফিল করতে থাকে। মিস্টার চোই কিমসানকে ডেকে বলে, সে কি তোমার গার্লফ্রেন্ড? কিমসান বলে, না, আমাদের ক্লাসমেট ছিল। ইঞ্জু রেগে বলে, হ্যাঁ, সেই ক্লাসমেট যে একবার হাইজিনের পেছনে ছিল তো আরেকবার আরেকজনের। এরকম কথা শুনে কিমসান হেসে দেয়, কারণ সে বুঝে যায় ইঞ্জু ভীষণ জেলাস ফিল করছে। এবার বাড়ি এসেও ইঞ্জুর জেলাসি কম ছিল না, সে তো বারবার দুহি আর কিমসানের কথাই ভাবছিল আর নিজেকে আয়নার সামনে এনে বোঝাচ্ছিল, না না, আমি তো জেলাস না, আমি শুধু কিমসানের জন্য চিন্তা করছি, কারণ দুহি ভালো মেয়ে না। তারপরে ইঞ্জুর জেলাসি কন্ট্রোল হয় না আর সে না চাইতেও কিমসানকে ডিনারের জন্য মেসেজ করে ফেলে। এদিকে হাইজুনের সাথে আজ পার্কের দেখা হয়, আর হাইজুন তখন একজন মহিলাকে দেখে নিজের মা ভেবেছিল। তাই হাইজুন পার্ককে বলে, তুমি এই বিষয়ে ইঞ্জুকে বলবে না তো? পার্ক বলে, না, আগের মতন এবারও বলবো না, তবে তোমাকে আমার বয়ফ্রেন্ড হতে হবে। এরপর পার্ক একটা রেস্টুরেন্টে বসে বলে, আমার মা সবসময় আমার জন্য ব্লাইন্ড ডেট আনে, কিন্তু আমি এখন বিরক্ত এইসবে গিয়ে গিয়ে, তাই তুমি যদি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও তাহলে আমি বাঁচতে পারবো এসব থেকে। হাইজুন তার পরিস্থিতি বুঝতে পারে আর তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। অন্যদিকে মিস্টার চোয়ের সাথে আজ হাইজুনের মায়ের দেখা হয়। সে এসেছিল হাইজুনকে দূর থেকে দেখতে।
মিস্টার চই যখন তাকে আবারও জোরাজুরি করে হাইজনের সাথে মিট করতে, তখন সে বলে আমি পারবো না দেখা করতে, কারণ আমি একজনের মার্ডার করেছি। এটা শুনে মিস্টার চই তো রীতিমতো শকড। অন্যদিকে ইনজু ডিনারে এসে কিমসানকে বলে আমি জানি আমরা আগের মতন ছোট নেই, আর এখন আমাদের মধ্যে সবকিছু আগের মতন আর নেই, কিন্তু যাই হয়েছে তা ভুলে যাওয়া ভালো। আমার কাছে তুমি যে চান্স চেয়েছিলে আমি সেই চান্স তোমাকে দিতে পারবো না, কারণ ইনজুর কাছে কিমসান সবসময় তার অপ্পা হয়ে থাকবে। এবার এইসব কথায় কিমসান খুব আপসেট তো হয়, কিন্তু সে তাকে পাল্টা কিছু আর বলে না। খাবার শেষে যখন তারা বাইরে আসে তখন দেখে বৃষ্টি। কিমসান ছাতা নিয়ে যায়, তবে ইনজু বলে না, বৃষ্টি অল্প, তাই এভাবেই চলে যায়। এবার ইনজু যেন না ভিজে যায় তাই কিমসান তার কোট দিয়ে আগলে ইনজুকে নিয়ে আসে একটা জায়গায়। সেখানে তারা দাঁড়িয়ে অপেক্ষা করছিল বৃষ্টি থামার। কিমসান ইনজু ভিজলো কিনা সেটা দেখছিল। তখন বেশি আনইজি ফিল করছিল ইনজু। কিমসান সেটা বুঝে আর তাকে কমফোর্ট করতে বলে ইনজু আমার দিকে তাকাও। এবার ফাইনালি ইনজু কমফোর্ট হয়ে যায় আর কিমসানের দিকে তাকিয়ে ফেলে। কিমসান আর ইনজুর এক্সট্রা মুখের হেয়ারের জন্য অপেক্ষা করে না, কারণ সে তার চোখেই নিজের জন্য ভালোবাসা দেখে ফেলে। তো এখানে কিমসান আর ইনজুর ফার্স্ট কিস হয়ে যায়। এবার ইনজু আর নিজেকে কিমসানের প্রতি অ্যাট্রাক্ট না হওয়া থেকে আটকাতে পারে না। কিমসান ইনজুকে বলে এবার বলো তো, এখনই কি আমাদের মধ্যে অন্য কোনো সম্পর্ক হতে পারে না? এখনই কি তোমার ফিলিংস আমার প্রতি বদলেনি? কিমসান ইনজুর কি আসলেই ভাই? ইনজু আমতা আমতা করে বলে কিন্তু আমরা বাবাকে, আঙ্কেলকে আর হাইজনকে কি বলবো? মানে আমাদের এই রিলেশনশিপ নিয়ে কিভাবে বলবো তাদের? কিমসান হেসে বলে আচ্ছা, তাহলে ফ্যামিলি প্রবলেম ছাড়া অন্য কোনো প্রবলেম নেই তো তোমার? ইনজু বলে না। কিমসান এবার ইনজুকে জড়িয়ে বলে তাহলে ঠিক আছে, আমি ফ্যামিলিকে সামলে নিব আর তাদেরকে সঠিক সময় সব বুঝিয়েও বলে দিব। তুমি এটা নিয়ে এত চিন্তাই করো না। তো এখানে ফাইনালি ইনজু নিজের লাভ ফিলিংস অ্যাকসেপ্ট করে নেয় যা সে কিমসানকে নিয়ে অনুভব করত, আর তাদের রিলেশনশিপের শুরু আজ থেকেই হয়ে যায়। তো তারপর কিমসান আর ইনজু তাদের বাড়ি ফিরে যায়। কিমসান যখন তার রুমে আসে তখন সে একেবারে নিজের হুঁশই ছিল না। মানে সে খুব বেশি ইমোশনাল ছিল। তার এত বছরের ভালোবাসা অবশেষে মিলে যাচ্ছে বলে কথা। হাইজুন কিমসানকে দেখে বলে কি ব্যাপার, তোমার মুখ লাল হয়ে আছে কেন? কিমসান আমতা আমতা করে বলে লাল না, কোথায়, আমি একদমই নর্মালি আছি। হাইজুন কিছুক্ষণ তাকে দেখে আবার জিজ্ঞেস করে কি হলো, কিছু কি বলবে আমাকে? কিমসান বলে না থাক, অন্যদিন বলবো। অন্যদিকে ইনজিও নিজের রুমে এসে বারবার কিমসানের কথাই ভাবছিল, আর তার একই সাথে লজ্জা এবং শকও লাগছিল। কিমসান তাকে গুড নাইট মেসেজ করে আর সেটা দেখে ইনজু বুঝে উঠতে পারে না কি রিপ্লাই করবে। ওদিকে কিমসানও তার রিপ্লাই পাওয়ার আশায় বসেছিল। তখন তাকে তার বোন সুহি মেসেজ করে বলে তুমি কি মায়ের জন্মদিনে আসবে? কিমসান বলে মায়ের জন্মদিনের ফেভারিট কেক আমি অর্ডার করে দিয়েছি, সময় মতো সেটা চলে যাবে। তারপর কিমসানকে ইনজু রিপ্লাই করে গুড নাইট দেয়। কিমসান এটা দেখে আবারও স্মাইল করে। তো পরদিন ইনজু তার বেকারিতে কাজ করছিল, তখন কিমসান মেসেজ করে বলে আমি আসছি 5 মিনিটের মধ্যে। ইনজু তাড়াহুড়া করে আগে তার মেকআপ ঠিক করে আর কিমসানকে আসতে দেখে খুব এক্সাইটেড হয়ে তার সামনে যায়। কিমসান তার পছন্দের খাবার আনে। ইনজু বসে বসে যখন খাচ্ছিল তখন কিমসান দেখে ইনজু খুব ভদ্র হয়ে খাচ্ছে, যা সে আসলে সচরাচর করতো না। মানে ইনজু একটু রাক্ষসী হয়ে খাবার খায়। কিমসান ইনজুকে এত স্ট্রাগল করতে দেখে হেসে বলে আরে কোনো ব্যাপার না, তুমি আগের মতনই খাও, আর এমনিতেও আমার কাছে তোমাকে ওইভাবে পছন্দ হয় যেভাবে তুমি আগে খেতে। এবার ইনজু হাফ ছেড়ে বাঁচে আর নিজের মতন খেতে শুরু করে। যেহেতু তারা ডেটিং করছে তো সামথিং এক্সট্রাঅর্ডিনারি তো হবেই। তাই কিমসান ইনজুর মুখে লাগা ক্রিমটা ক্লিন করে টিস্যু দিয়ে না মুছে নিচেই খেয়ে ফেলে। ইনজু বলে কি করছো কি, যদি কেউ দেখে ফেলে? কিমসান বলে কে দেখবে, এখানে তো আশেপাশে কেউ নেই। ইনজু তখন দেখে বাইরে থেকে জুনহো, দুহি আর আরো একজন কলিগ তাকিয়ে আছে। তারা তিনজনই ভেতরে এসে কিমসান আর ইনজুকে এক নজরে দেখতে থাকে। ইনজু তো বেশ ভয় পেয়ে যায় যদি সে কট খেয়ে যায় আর কি। দুহি বলে আর কি দেখছো তোমরা, তারা ফ্যামিলি তো? ইনজু বলে হ্যাঁ হ্যাঁ আমরা তো ফ্যামিলি। দুহির কলিগ বলে যাই বলো না কেন এরা তো ফ্যামিলি ভাইব দিচ্ছে না, কিছু তো একটা আছে যা দেখা যাচ্ছে না। ইনজু তো এবার বেশ ভয় পেয়ে যায় আর বলে তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য কফি আনছি। এ বলে ইনজু কেটে পড়ে। কিমসান খুব রিল্যাক্স হয়ে পাল্টা প্রশ্ন করে বলে তো আমরা কেমন ভাইব দিচ্ছি? মানে দুই তো বললো সে আমার বোনের মতন, এবার সিবলিং ভাইব ছাড়া আর কি মনে হচ্ছে? ইনজু দূর থেকে কিমসানকে ইশারায় ডেকে বলে চুপচাপ উঠে আসতে।
কিমসান আসার পর ইঞ্জু বলে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের মধ্যে কিন্তু কথা হয়েছে আগে আমরা আমাদের বাবাকে বলবো, তারপর হাইজুনকে, এরপর বাকিরা জানবে। আমি চাই না আমাদের ফ্যামিলি জানার আগে বাইরের কেউ জানুক। কিমসান বলে, আচ্ছা আচ্ছা, আমার মনে আছে, আমি তো শুধু মজা করছিলাম তাদের সাথে। এদিকে মিস্টার চয় মিস্টার দেকে বলে, আমার সাথে সুহিয়নের দেখা হয়েছিল। এবার ফ্ল্যাশব্যাকে দেখা যায় মিস্টার চয় তাকে জিজ্ঞেস করে, তুমি কার মার্ডার করেছো? সোহিয়ান বলে, অনেক সময় হয়ে গেছে এই ঘটনার, তাই আমি আর সেটা মনে করতে চাই না। মিস্টার চই বলে, আমাকে নাই বলো, কিন্তু হাইজনকে তো বলতে পারো। সে বেচারা তার মাকে একবার দেখার জন্য পাগল হয়ে যাচ্ছে, একটু তো তার দিকেও তাকাও প্লিজ। সোহিয়ান বলে, প্লিজ তুমি হাইজনকে বলবে না আমি এখানে এসেছিলাম। যদি বলো তাহলে আমি বাধ্য হব এখান থেকে স্টল বদলে চলে যেতে। আমি শুধুমাত্র এখানে হাইজনকে লুকিয়ে দেখতে আসি, তাই প্লিজ আমার থেকে এই খুশিটা অন্তত কেড়ে নিও না। তো এইসব বর্তমানে বলে মিস্টার চই বেশ আপসেট হয়। মিস্টার দেও শকড হয় সোহিয়নের এরকম কথায়। মিস্টার দে বলে, হাইজনকে কি সত্যি কিছু বলবে না? এটা তো তার অধিকার জানা। মিস্টার চই বলে, আমি কাল আবারও তার কাছে যাব আর তাকে মানানোর চেষ্টা করব। দেখা যাক তারপর কি হয়। ওইদিকে পার্ক একটা ব্লাইন্ড ডেট এসে ফেসে বসেছিল। তখন সেখানে হাইজন আসে আর পার্ক তার ব্লাইন্ড ডেট পার্টনারকে বলে, এই ছেলে কিন্তু কোনো সাধারণ ছেলে নয়। সে এমন ছেলে যাকে আমি গত 10 বছর ধরে ভালোবেসে আসছি। তাকে ছাড়া আমার মনে এখনো কেউ জায়গা করে নিতে পারেনি, আর হয়তো পারবেও না। এই কথায় তো তার পার্টনার সেখান থেকে পালিয়ে যায়। হাইজুন আর পার্ক এরপর বাইরে আসে আর হাইজুন সেই বুকার মতন বলে, তুমি খুব ভালোই অভিনয় করতে পারো। পার্ক বলে, অভিনয়? হাইজুন বলে, হ্যাঁ, ওই যে তুমি বললে আমাকে ভালোবাসো, আমি তো 1 মিনিটের জন্য ভেবেছিলাম তুমি সত্যি সত্যি নিজের ফিলিংস আমাকে বলছো। পার্ক এটা শোনার পর আর কি বলবে এই ক্লুলেস ছেলেকে। পার্সোনালি বলছি, এই সিরিজের মোস্ট ক্লুলেস ছেলে হাইজন। হাইজনের কথা বলার এক পর্যায়ে পার্কের সাথে শেয়ার করে যে সে মিস্টার চোয়ের জন্য একটা ফ্ল্যাট কিনেছে, তাকে গিফট করবে বলে। অন্যদিকে মিস্টার চই ভাবছিল হাইজনের জন্য একটা শপ কিনবে লোন নিয়ে। তো পার্কের সাথে কথা বলার শেষে হাইজন বাড়ি এসে মিস্টার চইকে বলে, বাবা আমি তোমার জন্য একটা ফ্ল্যাট কিনেছি। মিস্টার চই দেখে এটা তো অনেক বেশি দামি, তাই সে জিজ্ঞেস করে, এত টাকা তুমি কোথায় পেলে? এটা কি তোমার বায়োলজিক্যাল বাবার? হাইজেন বলে, না, এটা আমার নিজের পরিশ্রমের টাকা। আমি আমেরিকা থাকাকালীন অনেক রেস্টুরেন্টে কাজ করেছি, তারপর অনেক জায়গায় আমি জিনিসপত্র ধোয়া মোছার কাজ করেছি, এরপর কিছু মডেলিংও করেছি, পার্ট টাইম জবও করেছি। এইসব করে আমি টাকাগুলো জমিয়েছি, যাতে করে আপনাকে আমি পে ব্যাক করতে পারি যা যা আপনি আমার জন্য করেছিলেন। এ কথা এবার খুব কষ্ট পায়, রেগেও যায় মিস্টার চই। মিস্টার চই বলে, চুপ করো, আমি তোমার বাবা, আর বাবারা তার বাচ্চাদের জন্য নিজের জীবন দিয়ে করে, তাই বলে তারা আশা রাখে না তাদের করা সে ভালোবাসার পে ব্যাক করবে। তোমাকে আমি আগেই বলেছি আমেরিকা গিয়ে নিজেকে প্রেসার দিও না, আর আমি তোমাকে এখানে যে সমস্ত কাজ কখনোই করতে দেইনি সেগুলি তুমি গিয়ে সেখানে করেছো, শুধুমাত্র আমার করা সব ভালোবাসা ফেরত করতে। তুমি এরকম চিন্তা করতে পেরেছো কারণ তুমি আমাকে নিজের আসল বাবা কখনো ভাবোইনি। হাইজন কেঁদে কেঁদে বলে, না বাবা, আমি কথাটাকে এইরকম কিছু মিন করে বলিনি, আমার কথাটার আপনি ভুল বুঝছেন। মিস্টার চই বলে, প্লিজ আমাকে একা ছেড়ে দাও আর চলে যাও। হাইজন এরপর মাথা নত করে বেরিয়ে যায়। ওদিকে কিমসান কাজ করে আসার সময় মাথা ঘুরে পড়ে যাচ্ছিল, কিন্তু জুহন এসে তাকে ধরে ফেলে। জুহন দেখে কিমসানের তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এত পেইনে থেকেও কিমসান বারবার বলছিল যে সে ঠিকই আছে। অন্যদিকে পার্ক হাইজনকে বলে, কি কথা বললে আঙ্কেলের সাথে? হাইজন তো খুব মন খারাপ করে বসেছিল। পার্ক বলে, তুমি মন খারাপ করো না, আসলে আঙ্কেল তোমাকে বেশি ভালোবাসেন, তাই ওনার কষ্ট লেগেছে এটা জেনে যে তুমি ওনাকে গিফট করতে গিয়ে এত পরিশ্রম করেছ। এবার তুমি গিয়ে আবার আঙ্কেলকে সরি বলে দিও, দেখবে উনি তোমাকে ঠিক মাফ করে দিবেন। হাইজন এবার স্মাইল করে বলে, হ্যাঁ একদম ঠিক বলেছ, আমি বাবার সাথে আবার কথা বলবো, দরকার পড়লে পায়ে ধরে বসে থাকবো, তাও মাফ নিয়েই ছাড়বো। এদিকে ইঞ্জুকে জুহন এসে জানায় কিমসেনের তো অনেক বেশি জ্বর, আর সে তার জন্য নিজের পায়ে দাঁড়াতে পারছে না। এটা জানার পর ইঞ্জু তো খুব ঘাবড়ে যায়, আর সে বেকারিতে যেমন ছিল তেমন ভাবে দৌড়ে আসে কিমসেনের বাসার সামনে। এসে হাইজনের থেকে পাসওয়ার্ড চায়, কারণ ভেতর থেকে কিমসান দরজা খুলছিল না। হাইজন পাসওয়ার্ড দেওয়ার পর ইঞ্জু ভেতরে আসে, এসে দেখে কিমসান বিছানায় পড়ে আছে। তাই সে তার কাছে গিয়ে বলে, কিমসান কেমন আছো? আমাকে কিছু জানালে না কেন? উঠে পড়ে ড্রেস চেঞ্জ করতে হবে, তারপর আমি বডি ক্লিন করে দেব। ইঞ্জু কাপড় আনতে যায়, তবে কিমসান উঠে তাকে আটকায়, কারণ না হলে ইঞ্জু দেখে নিত তার স্লিপিং পিলসগুলো।
আর বুঝে যেত কিমসান তার মায়ের যন্ত্রণায় কত কিছু সাফার করছে একা একা। কিমসান বলে, আমি নিজে থেকে চেঞ্জ করে নিচ্ছি। ইঞ্জু বলে, হ্যাঁ ঠিক আছে করো। কিমসান বলে, তো কি দাঁড়িয়ে থেকে দেখতে চাও? ইঞ্জু অপ্রস্তুত হয়ে বলে, ওহ না, কেন দেখবো, যাচ্ছি আমি, তুমি তাড়াতাড়ি করো। এরপর চেঞ্জ করার শেষে ইঞ্জু ঠান্ডা পানি নিয়ে আসে, সেটা তার মাথায় রেখে সেবা যত্ন করে। ইঞ্জু বলে, আমি লিভিং রুমে আছি, দরকার পড়লে ডেকে নিও। তো এবার অনেকক্ষণ পর দেখা যায় ইঞ্জুর সাথে লিভিং রুমে ঘুমিয়ে আছে কিমসান। ইঞ্জু বলে, আরে তুমি এখানে কবে আসলে? তুমি তো বেডেই শুতে পারতে আরাম করে। কিমসান বলে, না, তুমি এখানে আছো আর এখানে আমার বেটার ফিল হচ্ছে আগে থেকে। ইঞ্জু বলে, হ্যাঁ বুঝেছি, তোমার তো কত কথা, তবে জ্বর আগের থেকে অনেকটা কমেছে। আমি দেখেছি তুমি আমাদের ফ্যামিলি ফটো এখনো রেখেছো। কিমসান বলে, হ্যাঁ, আমি তোমাকে দেখতাম সবসময় যখন বেশি মনে হতো। ইঞ্জু বলে, আমিও যখন বেশি মিস করতাম তখন এই ছবিটাই দেখতাম, খুব মিস করেছি আমি। কিমসান বলে, আর করতে হবে না, কারণ আমি তো আর কোথাও যাচ্ছি না। পরদিন সকালে উঠে কিমসান ইঞ্জুর জন্য ব্রেকফাস্ট করে। ইঞ্জু উঠে সেটা টেস্ট করে আর খেতে বেশ ভালো লাগে তার কাছে। ওইদিকে মিস্টার চইকে হাইজুনের কিছু ছবি দেখায় যেগুলো সে আমেরিকায় থাকতে মডেলিং করেছে। মিস্টার চই ছবিগুলো দেখে খুব খুশি হয় আর তার প্রতি রাগ ভুলে যায়। মিস্টার চই এরপর ছবিগুলো ফ্যামিলি গ্রুপে ছাড়ে আর প্রাউডলি বলে, আমার হ্যান্ডসাম ছেলে। ইঞ্জু আর কিমসান ছবি দেখে তো একদম সারপ্রাইজ। ইঞ্জু বলে, আরে এটা হাইজুন নাকি অন্য কোনো সেলিব্রিটি? কিমসান বলে, নিঃসন্দেহে এটা আমাদেরই বুদ্ধু। আইজুনও গ্রুপের ছবি দেখে খুব এক্সাইটেড হয়ে যায় আর দৌড়ে তার বাবার কাছে আসে। এসে দেখে তার বাবা তো ছবিগুলো একেবারে রেস্টুরেন্টেই লাগিয়ে দিয়েছে আর সব কাস্টমারকে বলছে, এটা আমার ছেলে, আমার ছেলে। তারপর হাইজুনের কাছে তার আন্টির মেসেজ আসে যে তোমার মা এসেছেন, কিন্তু সে তোমার সাথে দেখা করতে চায় না। তো এখানে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, তুমি তার সাথে গিয়ে দেখা করে আসতে পারো। আইজন তাড়াতাড়ি সেখানে আসে আর দূর থেকে সে তার মাকে 10 বছর পর দেখে। আর দেখে মারাত্মক ইমোশনাল হয়ে যায়, তবে সে তার মায়ের সাথে দেখা করে প্রশ্ন করার আর সাহস করে উঠতে পারে না। অন্যদিকে আজ কিমসান আর ইঞ্জু ডেটিং এর জন্য বের হচ্ছিল। ইঞ্জু অনেকগুলো ড্রেস চুজ করার পর একটা পরে তারপর বাইরে আসে আর কিমসানের সাথে চলে যায়। বাইরে তারা হাঁটতে হাঁটতে ভাবছিল আগে কাকে বলবে তাদের রিলেশনশিপের ব্যাপারে। ইঞ্জু বলে, আগে হাইজুনকে বলে দিই, না হলে সে খুব আপসেট হয়ে পড়বে। তখন তারা দেখে হাইজুন তো মন খারাপ করে বসে আছে বাইরে। তারা তার কাছে যাওয়ার পর হাইজুন বলে, ফাইনালি আমি মাকে দেখেছি, কিন্তু জানো সে বলেছে আমার সাথে দেখাই করতে চায় না। আজ আমার সব আশা ভরসার ইতি হলো। ইঞ্জু রেগে বলে, চলো আমাদের সাথে, আমরা গিয়ে তাকে জিজ্ঞেস করব সে কেন তোমাকে একা ছেড়ে গিয়েছিল। আইজুন বলে, না আমি পারবো না, কারণ সে যদি এমন কিছু বলে ফেলে যা আমি সহ্য করতে পারবো না, তাই থাক, কিছু প্রশ্নের উত্তর ছাড়াই ভালো। আইজুন এই কথা বলে চলে যায়, কিন্তু কিমসান আর ইঞ্জু এসে পড়ে সুইয়নের কাছে। এসে দেখে সেখানে তো ইতিমধ্যে মিস্টার চই বসে কথা বলছে। ইঞ্জু এসে বলে, কি ব্যাপার বলুন তো আন্টি, আমি কি জানতে পারি হাইজুনের আসলে দুষ্টা কোথায় ছিল? তাকে আপনি এমন বয়সে ছেড়ে গিয়েছিলেন যে বয়সে সে নিজেই দুষ্গুণ চিনত না। তাহলে সে কি এমন পাপ করেছিল যার কারণে এতগুলো বছর তাকে মা ছাড়া থাকতে হলো? আর যাও মা ফিরলো, এখন মা তার সাথে দেখাই করতে চায় না। আপনি কি জানেন হাইজুন কিভাবে দিনরাত কাটাতো? আমরা দেখেছি তার ছোটবেলা, তাই আমি জানি সে কতটা সহ্য করে বড় হয়েছে। প্লিজ আপনি আমার প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিন। সোহিয়ন এবার নিচে হাঁটু গেড়ে বসে পড়ে আর ইঞ্জুকে সরি বলে। সোহিয়ন প্রচুর কেঁদে বলে, আমি আসলে সবসময় চেয়েছি আমার ছেলে একটা নর্মাল জীবন পাক, যে জীবনে আমার করা পাপের কোনো ছায়া থাকবে না। ওইদিকে রিন আর সুহি আসে হাইজুন এবং কিমসানের বাসায়। রিন এসেছে এবার কিমসানকে আবারও নতুন করে টর্চার করতে। দুই দিকে দুই মা আর কতটাই না ফারাক। তো এবার আবার সোহিয়ন বলে, ছোটবেলা থেকে হাইজুনকে সবাই বাবা ছাড়া ছেলে বলতো, এটা আমার অনেক বেশি খারাপ লাগতো, তাই আমি চেয়েছি সে একটা ভরা সুন্দর ফ্যামিলি পাক যেখানে সব থাকবে। আর আমি যদি তার সাথে থাকতাম তাহলে আমার জন্য সবাই তাকে খুনির ছেলে বলতো, তাহলে আমি কিভাবে মা হয়ে ছেলের জীবন অতিষ্ঠ করে তুলতাম। তাই আমি বাধ্য হয়েছিলাম আমার হাইজুনকে ছেড়ে যেতে। কিমসান এভাবে হাইজুনের কেয়ার করতে দেখে খুব আপসেট হয়, কারণ তার নিজের মা তো তার রাতের ঘুমই হারাম করে দিয়েছে। এত মানসিকভাবে বিপর্যস্ত করেছে যে এখন সে স্লিপিং পিলস ছাড়া ঘুমাতেই পারে না। আর একদিকে এই মা, যে মা তার সন্তানের ভালোর জন্য নিজেকেই পর করে নিয়েছে। কিমসান এবার বুঝতে পারে সব মায়েরা খারাপ হয় না, ঠিক তেমনি সব মায়েরা ভালোও হয় না। তো
তো ইঞ্জু এরপর সোহেনকে বলে, আপনি জানেন আমরা আমাদের জীবনে কেন এত বেশি হ্যাপি? কারণ হাইজুন আমাদের সুখ দুঃখের সাথী ছিল। তবে হাইজুনের জন্য আপনি ছিলেন তার সুখ দুঃখের একমাত্র সঙ্গী। হাইজুন সবসময় চাইতো আপনার সাথে হাসতে, আপনার সাথেই কাঁদতে, আপনার সাথে তার সবকিছু শেয়ার করবে, কিন্তু আপনি তাকে সেই সুযোগটাই দিতে পারেননি। এইসব জানার পর সোহেন ভীষণ ইমোশনাল হয়ে পড়ে আর খুব কাঁদতে থাকে। তো এর পরের পার্ট খুব বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা আমি খুব দ্রুতই আনার চেষ্টা করব। আপাতত আজকে এখানেই শেষ করছি এই পার্টটি। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।